আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার আপনি আনমিউট করা আছে, মিউট করতে আনমিউট হবে। করেন। ও, তাহলে হজরত ছাত্রছাত্রী, আপনারা কে কোথায় থেকে আছেন একটু হাওয়া করে জানান। আসসালামু মিরপুর, আলাইকুম ঢাকা। স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, নারায়ণগঞ্জ থেকে। গুড। আসসালামু আলাইকুম স্যার। আমি টাঙ্গাইল থেকে। গুড। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ঢাকা পূর্বাচল। পূর্বাচল। আসসালামু আলাইকুম স্যার, আমি সুনামগঞ্জ থেকে। সুনামগঞ্জ। স্যার আমি চট্টগ্রাম আসসালামু থেকে। আলাইকুম স্যার। হুম। স্যার আমি নওগাঁ থেকে। গুড। নওগাঁ, আমার বাড়ি রাজশাহী শহর, থাকি স্যার আমি উত্তরায়। চট্টগ্রাম থেকে। গুড। চট্টগ্রামের লোকদের অনেক টাকা। সত্যি স্যার। স্যার আমি শেরপুর থেকে। গুড। আচ্ছা, যা হোক, তাহলে আমরা এখন হাওয়া করে শুরু করি। যারা যারা আসেননি তাদেরকে কি করেন, মেনশন করেন। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা। হ্যাঁ, দুইটা সেগমেন্ট আছে। প্রথম দুর্যোগ এবং ব্যবস্থাপনা। আমাদের তো ভিডিও রেকর্ডেড, তারপরে আমরা এটা স্ক্রিনশট করতে পারি। সুতরাং আমরা খুব বেশি কি করব না, এই মানে লিখাতে সময় ব্যয় করবো না, অনেক কিছু আজকে শিখতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে দুর্যোগ। দুর্যোগ বলে ছেলেপিলে যে এখানে আসলে প্রশ্নের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব যে ইন্টারন্যাশনাল থেকে কি আসে। কোয়েশ্চেন আসে ভূগোল থেকে 2 মার্কস, 3 মার্কস আসে। ভূগোল থেকে 3, ইন্টারন্যাশনাল থেকে 1, বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে 3, 7। আর দৈনন্দিন বিজ্ঞানের আধুনিক ভূগোল এবং দুর্যোগ ব্যবস্থাপনা এখান থেকে 2, 9 মার্কস। বিগ ডিল। এই কারণে আমরা সবকিছু সুন্দরভাবে আগে প্রাথমিক দুর্যোগ যেটা দেখব সেটা হচ্ছে যেমন সাইক্লোন, টর্নেডো, সুনামি। সাইক্লোন, তারপর টর্নেডো, বাগউইন, তুফান,
টাইফুন, সুনামি, হ্যারিকেন, কাল, বৈশাখী। সিম্পল। আমরা দেখলাম যে এবারে আমাদেরকে ডলা দিল রেমাল। এই ডলা খাওয়ার পরে আমাদের অনেক কি হলো, ক্ষতি হলো। এই ক্ষতি হওয়ার পরে আমাদের যে সর্বনাশ, এই সর্বনাশ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আহ এইটা সম্পর্কে আমাদের ভালো একটা কি রাখতে হবে, ধারণা রাখতে হবে। তো এই কারণে আমরা যে বিষয়টা মাথায় রাখবো সেটা হচ্ছে যে এখান থেকে প্রশ্ন আসে। এই যে আমি ইয়েতে দেখছি, দেখেন, বিজ্ঞানের 11 নম্বর লেকচারে আছে হচ্ছে আধুনিক ভূগোল ও দুর্যোগ ব্যবস্থাপনা 1। 12 নম্বর লেকচারে আছে আধুনিক বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা 2। স্যার এবার একটা কোয়েশ্চেন আসছিল সুনামি দ্বারা কি বোঝানো হয় স্যার? এটা আমার ক্লাস লেকচার থেকে 8টা কোয়েশ্চেন এসেছে এবার। সুনামি থেকে আমার লেকচার থেকে 8টা কোয়েশ্চেন এসেছে। স্যার, স্যার টাইফুনের পরে কি লিখছেন? সুনামি। তাহলে এখান থেকে একটা কোয়েশ্চেন আসে, আমাদের মাথা টাথা সম্পূর্ণ কি আউলে যায়, আমরা কিছুই বুঝতে পারি না, পড়তে গেলে মাথা আউলাই, আউলাবে না। একটু ভালো করে দেখেন তাহলে। আমরা যেটা দেখলাম যে এইটা পৃথিবীর একেবারে কি মধ্যভাগ, এটাকে বলা হয় 0 ডিগ্রি নিরক্ষরেখা। দুর্যোগের ভাষায় বলা হয় হোল ড্রাম। আমরা সিম্পলি দেখব যে এটা আফ্রিকা, এটা ইউরোপ,
সূর্য এখানে খাড়াভাবে কি করে, কিরণ দেয়। তাহলে এটা পৃথিবীর মধ্যভাগ নিরক্ষরেখা। আমরা জানি পৃথিবী সেকেন্ডে 29 কিলোমিটার বেগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে সূর্যকে একবার প্রদক্ষিণ করে, আর 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে নিজ অক্ষকে একবার পরিভ্রমণ করে। তাহলে এই যে পৃথিবী ঘুরে, এই ঘূর্ণনের কারণে পৃথিবীর কেন্দ্রে কি হয়, চাপের সৃষ্টি হয়। তাহলে পৃথিবীর কেন্দ্রটা কি, নিম্নচাপ। এই নিম্নচাপ, ফলে এটা হচ্ছে নিম্নচাপ। তাহলে আমরা জানি 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর সূর্য খাড়াভাবে কি কিরণ দেয়। আর আরেকটা জিনিস আমরা দেখব যে এইটা বাংলাদেশের মধ্যভাগ দিয়ে চলে গেছে, এটা কর্কট ক্রান্তি আর এটা মকর ক্রান্তি। তাহলে এটা কি কর্কট, এটা কি মকর, আর এটা কি নিরক্ষ। ঠিক আছে, তাহলে এইটা নিম্নচাপ আর এটা কি উচ্চ চাপ, এটা কি উচ্চ চাপ। তো বাতাস কি করে, বাতাস সবসময় উচ্চ উচ্চচাপ থেকে চাপ নিম্নচাপের দিকে থেকে যায়। নিম্নচাপের দিকে যায়। তাহলে 21শে মার্চ সূর্য এখানে খাড়াভাবে যখন কিরণ দেয়, তখন আগে গত বিশেষে আসলো যে ট্রপিক্যাল সাইক্লোন হওয়ার জন্য ন্যূনতম তাপমাত্রার প্রয়োজন কত ডিগ্রি, সেটা কত 26 থেকে 28 ডিগ্রি। তাহলে বাতাস যত উত্তপ্ত হয় তত ঊর্ধ্বমুখী হয়, হালকা হয়, আর যত শীতল হয় তত ভারী হয়, নিম্নমুখী হয়। শীতের সময় দেখেন বাতাস শীতল হয়, ভারী হয় বলে উপর থেকে নিচের দিকে আসে, জলীয় বাষ্প না থাকলেও সেখানে হালকা কি থাকে, কুয়াশা থাকে। এই হালকা জলীয় বাষ্প কুয়াশা শিশির আকারে নির্গত হয়। আর গরমের সময় বাতাস কি হয়, ঊর্ধ্বমুখী হয়। তাহলে যেটা বললাম, যেটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, সেটা 21শে মার্চ যখন সূর্য নিরক্ষরেখার উপরে খাড়াভাবে কিরণ দেয়, বিশেষ করে এপ্রিলের দিকে তাপমাত্রা অত্যন্ত বেশি হয়। একটা বস্তু যদি বাতাসের থেকে হালকা হয় তাহলে উপরের দিকে ওঠে, ভারী হলে নিচের দিকে নামে। তো সাধারণ বাতাস যেটা হয় সেটা হচ্ছে অত্যন্ত কি নরমাল থাকে। আর বাতাস যত গরম হয় তত ঊর্ধ্বমুখী হয়, যত ঠান্ডা হয় তত ভারী হয়, নিম্নমুখী হয়। এই জায়গাগুলোর দিকে তাকিয়ে দেখেন, এই কর্কট ক্রান্তি অঞ্চলে এখানে হিমালয়, কারাকোরাম, এখানে তিব্বত, আলতাই, ইয়াবলে নয়, কুনলুন, এখানে জাগ্রোস, এলব্রাস, ককেশাস, এখানে সাইনাই, এখানে অ্যাটলাস, রকি, সিয়েরা নেভেদা, গ্যাম্পিয়ান, আলাস্কা, এখানে জুরা, ভোজ, দিনেরিক, পিন্ডার্স, হেনরি, ব্ল্যাক ফরেস্ট, আল্পস, আলপাইন, অ্যাপেনাইন, অলিম্পাস, এখানে ভলডাই।
ব্রিটেন। এদিকেও দেখেন পর্বত, অ্যান্ডিজ, কিলিমানজারো, ভিক্টোরিয়া, কিলিমানজারো, টেবিল মাউন্টেন, অস্ট্রেলিয়ান আল্পস, পুশাক জায়ান্ট। এগুলো বলার মূল কারণ হচ্ছে যে পর্বতের মাথার উপরে কি থাকে? বরফ। আর বরফ অত্যন্ত কি থাকে? হালকা থাকে। বরফ আর বরফ যত হালকা থাকবে তত কি হবে? বরফ যত বেশি থাকবে তত কি হবে? ঠান্ডা থাকবে, বাতাস ভারী হবে। তাহলে 21শে মার্চ সূর্য নিরক্ষরেখায় খাড়াভাবে কিরণ দেয়। 21শে মার্চ থেকে এপ্রিল যখন তীব্র তাপ হয় এই জায়গায়, তখন বাতাস ধাঁ করে ঊর্ধ্বমুখী হয়ে যায়। ফলে এই উচ্চতাপ থেকে তো বাতাস আসে, তার সাথে সাথে কি এই পর্বত থেকে ঠান্ডা বাতাস, এই ভারী বাতাস শূন্যস্থান পূরণের জন্য এখানে এসে ধাক্কা লাগে। এই ধাক্কা লেগে তীব্র বেগে কি করতে থাকে? ঘুরতে থাকে। ফলে এক সৃষ্টি হয় আপনার সাইক্লোন। আশি থেকে 100 কিলোমিটার। তাহলে ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে যায়। তাহলে যত সময় দূরত্ব অতিক্রম করে তত তাপমাত্রা, তত গতি বাড়তে থাকে। এই বাবেল মানদেব প্রণালীতে এইটার গতি আরো বেড়ে যায়। এখানে বলে তুফান। 100 থেকে 120 কিলোমিটার। যত দূরত্ব অতিক্রম করতে থাকে তত এর কয়েল বাড়তে থাকে, সার্কেল বাড়তে থাকে। এই ভারত মহাসাগরে এটাকে বলা হয় টাইফুন। 120 থেকে 150 কিলোমিটার। আরো যখন এদিকে চলে আসে, সার্কেল আরো বড় হয়, তখন তাকে বলা হয় বাগুইন। 150 থেকে 200 কিলোমিটার। এইটা যখন অতিক্রম করে এই দিকে চলে আসে, তখন সর্বোচ্চ সার্কেল, সর্বোচ্চ কয়েল, তখন 5 নাম্বার হচ্ছে হ্যারিকেন। 200 থেকে 300 কিলোমিটার। তাহলে আমরা যেই জিনিসটা দেখলাম যে সাইক্লোনটা বলা হয় নিরক্ষরেখা, তুফানটা বলা হয় বাবেল মানদেব, টাইফুনটা বলা হয় ভারত মহাসাগরে, বাগুইনটা বলা হয় দক্ষিণ চীন অঞ্চলে, এটা ফিলিপিনো শব্দ, আর হ্যারিকেনটা বলা হয় আমেরিকা। ঠিক আছে? তাহলে একই জিনিস, আপনারা এটা কখনোই বুঝতে পারেন না, কিন্তু এটা পানির মতো একটা সোজা জিনিস। তাহলে একটা জিনিসের উপাদান, তাহলে আমরা এটা স্ক্রিনশট করে নেন, আমরা উপরের দিকে যাই। স্যার এটা কি বেগে আসে? সাইক্লোন এত বেগে আসলে আমরা সাইক্লোন বলবো, বা হ্যাঁ, এত গতি বেগে গতি আসলে আমরা গতি তুফান? গতি হ্যাঁ, গতি
গুড। হ্যারিকেনের অঞ্চলটা একটু বলবেন আবার? বুঝতে আমেরিকা, পারছি না আমেরিকা, লেখাটা। আমেরিকা। থ্যাংক ইউ। হুম। আচ্ছা, স্যার নিচে ওই যে কি বল ওই জায়গা ইয়েটার নাম, আমাদের এই যে ঘূর্ণিঝড়টা আঘাত হানলো, রিমেল, এইটা কত কিলোমিটার বেগে ডলাটা দিল বলেন? হযরত ছাত্রছাত্রী। স্যার 160 না 140 না। হুম, বলেন হযরত ছাত্রছাত্রী। বলেন বলেন বলেন। জানা নাই স্যার। 90 থেকে 120। হুম, 90 থেকে 120। কিভাবে বুঝলেন? হযরত ছাত্রছাত্রী। স্যার এটা কি ভারত মহাসাগরে ছিল এর জন্য? তাহলে ভারত মহাসাগরে ছিল, ঠিক আছে। এখন আপনাকে বলতে হবে যে ঝড় সাধারণত সৃষ্টি হয় কোথায়? টর্নেডো, তাই না? ঝড় প্রথম সৃষ্টি হয় সাইক্লোন আকারে। সাইক্লোন নামটা কেন করা হয়েছে কে বলতে পারবে? বলেন। তাহলে চক্রাকার কারণে স্যার। রেমালকে, রেমালকে আপনি কি বলবেন বলেন? সাইক্লোন। কি জন্য? এটার গতিবেগ ছিল 90 থেকে 115 সর্বোচ্চ। 90 থেকে 115, এই জন্য এটাকে কি বলবেন? সাইক্লোন। আর যদি তুফান বলবেন না, কারণ সাইক্লোন তুফান প্রায় কাছাকাছি একই। কারণ তুফানটা হচ্ছে বাবেল মানদেব অঞ্চল, এই যে এই অঞ্চলের শব্দ। তাহলে এটাকে কখন টাইফুন বলতেন? যখন 120 থেকে 150 কিলোমিটার অতিক্রম করত, তখন তাকে কি বলতেন? টাইফুন বলতেন। 150 থেকে 200 কিলোমিটার অতিক্রম করলে তাকে কি বলতেন? বাগুইন। আর 200 থেকে 300 কিলোমিটার অতিক্রম করলে তাকে কি বলতেন? হ্যারিকেন। কিন্তু এই অঞ্চলে সাধারণত কোনো ক্যাটাস্ট্রফি ডিজাস্টার ছাড়া 200 থেকে 300 কিলোমিটার অতিক্রম করবে না। তাহলে রেমাল একটা কি বলেন হযরত ছাত্রছাত্রী? সাইক্লোন। 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 কেন? এর গতিবেগ ছিল 90 থেকে 115। হ্যাঁ, আর কোন অঞ্চলে সৃষ্টি হয়েছে? নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় নিরক্ষীয় অঞ্চল, অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চল থেকে এসে ডলাটা দিল কাদেরকে? আমাদেরকে, ঠিক আছে। আর এই ডলাটা 115 ডিগ্রি পর্যন্ত, 115 পর্যন্ত ছিল বলে গতি, এটা কি হলো? তাহলে আবার বলি হযরত ছাত্রছাত্রী মনোযোগ দেন। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে, এটা স্ক্রিনশট করে নেন, মুছে দিব। স্যার স্ক্রিনশট শট করেছি স্যার। আচ্ছা।
তাহলে এগুলোর ওজন বাতাসের সমপরিমাণ, এই জন্য এগুলো বাতাসে কি হয়, মিশে থাকে। এই জন্য বাতাস কি পদার্থ? মিশ্র পদার্থ স্যার। মিশ্র পদার্থ। তাহলে যদি 25 ডিগ্রি কি সেলসিয়াস, এটা নর্মাল বাতাস, সাধারণ তাপমাত্রা। এর থেকে যদি ঊর্ধ্বগতি হয় তাহলে কি হবে, 25+ হলেই বাতাস কি উপরের দিকে উঠতে থাকবে, 25- হলেই বাতাস কিসের দিকে যাবে, নিচের দিকে কি নামতে থাকবে। আর যখন বাতাস উপরের দিকে উঠবে তখন কি কথা বলছে, খুব অসুবিধা দাঁড়া, কে কথা বলছে? ও, শব্দ হচ্ছে, online class। আচ্ছা, এই যে মানুষ কয়েকটা কথা বলে, এখানে এসে মোবাইল করে, মোবাইল নিয়ে এই দরজার কাছে এসে কথা বলে, মনে করো ফাঁকা জায়গায় এখানে একটু কথা বলি, কিন্তু ভিতরে যে ক্লাস চলে এটা বুঝে না, কিছু বলাও যায় না। তাহলে যেটা বললাম, সাধারণ বাতাসের থেকে তাপমাত্রা, সাধারণ বাতাস 25 ডিগ্রি এমনি ঠিক থাকে, এর থেকে যদি বেশি তাপমাত্রা হয় তাহলে বাতাস উপরের দিকে উঠে, আর যদি কম তাপমাত্রা হয় তাহলে নিচের দিকে নামে। তাহলে নিম্নচাপ যদি হয়, বাতাস যদি নিচের দিকে নামে, তাহলে এদিককার বাতাস চতুর্দিকে এসে ধাক্কা লাগবে, ধাক্কা লেগে জলীয় বাষ্পগুলো ঘনীভূত হবে, ফলে নিম্নচাপ হলে সেখানে কি হবে, বৃষ্টিপাত হবে। তাহলে যখন বুঝেন যে আহ নিম্নচাপ দেখা গেছে, তখন আপনি কি বুঝবেন, যে সাধারণ বাতাসের থেকে সেখানে টেম্পারেচার কিছু কি হয়ে গেছে, কমে গেছে। আর সাধারণ বাতাসের থেকে টেম্পারেচার কমে যাওয়ার কারণে, সাধারণ বাতাসের থেকে টেম্পারেচার, আমি এই রাইতে আপনার সারা রাত জার্নি করে এসেছি, রংপুরে ক্লাস ছিল, ওখান থেকে এসে আবার দেখেন টানা সারাদিন ক্লাস 11টা পর্যন্ত। তাহলে আপনি কি বুঝবেন, যে কোনো জায়গায় নিম্নচাপ হয়েছে, তাহলে আপনি যে জিনিসটা বুঝবেন যে সেটা হচ্ছে হঠাৎ করে কি হয়েছে, নিম্নচাপ হয়েছে মানে হঠাৎ করে বাতাস কি তাপমাত্রা কমে গেছে সাধারণ বাতাসের থেকে, ফলে বাতাস নিচের দিকে নামছে। তাহলে এদিককার যে বাতাস সেটা শূন্য স্থান পূরণের জন্য এদিকে আসছে, তাহলে দুদিককার বাতাসের জলীয় বাষ্প ধাক্কা লাগবে, লেগে ঘনীভূত হবে, ফলে জলীয় বাষ্পগুলো আস্তে আস্তে বড় হতে হতে বৃষ্টি আকারে কি করবে, ঝরে পড়বে। তাহলে যখন আপনি দেখবেন যে কোন অঞ্চলে কি হচ্ছে, জলীয় বাষ্প হচ্ছে, তখন আপনি কি বুঝবেন, নিম্নচাপ হচ্ছে, তাহলে এখানে জলীয় বাষ্প বৃষ্টিপাতের সৃষ্টি করবে। কিন্তু যখন বুঝবেন যে উচ্চচাপ হচ্ছে, তখন এই বাতাস ধাঁ করে তীব্র বেগে উপরে উঠবে। ট্রপিক্যাল সাইক্লোন যত তাপমাত্রা বৃদ্ধি পাবে তত দূরে বাতাস, জোরে বাতাস উপরে উঠবে, ফলে চতুর্দিককার বাতাস এসে তীব্র বেগে ধাক্কা লাগবে, ধাক্কা লাগিয়ে কি ঘুরতে থাকবে। তাহলে নিরক্ষরেখা থেকে যত দূরে কি করবে, অতিক্রম করবে, তাপমাত্রা তত কি, মানে নিরক্ষরেখা থেকে যত দূরে যাবে তত তার কয়েল বা সার্কেল বড় হতে থাকবে, আর সার্কেল যত বড় হবে তার ডলার মাত্রাটাও তত বেশি হবে।
এখন এই জেরেনিকের ঝড়ের বাইরে দুইটা ঝড় আছে, একটা হচ্ছে কালবৈশাখী, একটা হচ্ছে টর্নেডো। তাহলে আমরা যে ঝড়গুলোর দুর্যোগগুলোর আলোচনা করলাম, এগুলো সাধারণত কোথায় হয়? সমুদ্রে। তো স্থলভাগে দেখেন তাহলে এটা পর্বত, এইটা কি পর্বত। তাহলে পর্বত হওয়ার কারণে এই পর্বতের গায়ে কি জমে থাকে? বরফ। পর্বতের ঢালে বরফ জমে থাকে। পর্বতের ঢালে বরফ জমে থাকে। তাহলে এইটা স্থল। তাহলে পর্বত সাধারণত পাথরের হয়, আর স্থল সাধারণত এখানে কি থাকবে? পাথরই থাকবে। নুড়ি পাথরই থাকবে। তাহলে সূর্য কোনো কারণে যদি পাথরের দুই পর্বতের মাঝামাঝি পাথরে দ্রুত কিরণ দেয়, এই কিরণ দেয় সূর্যের, তাহলে এই বাতাস ঊর্ধ্বমুখী হয়। ফলে এখানকার শীতল বাতাস এসে এখানে ধাক্কা লাগে, লেগে এইভাবে কি ঘুরতে থাকে খুব সংক্ষিপ্ত স্কেলে। তাই পর্বতের বাতাস সবচেয়ে শীতল হয়, কারণ প্রতি 150 মিটার উচ্চতার কারণে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি পায়? হ্রাস পায়। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পাওয়ার কারণে একেবারে প্রবল কি হয়? আপনার তীব্র বাতাস ছুটে যায়। এই তীব্র বাতাস ছুটে যাওয়ার কারণে আপনার যে ঘটনাটা ঘটে সেইটা হচ্ছে সর্বোচ্চ গতিবেগ। এখানে 300 থেকে 500 কিলোমিটার গতির টর্নেডো। তাড়াতাড়ি স্ক্রিনশট করে নেন। স্যার ডান। ডান। আচ্ছা। স্যার হ্যাঁ, স্যার টর্নেডো কি শুধু দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে ঘটে? টর্নেডো দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানেই ঘটে। ঘটতে ঘটতে অনেক সময় ওইটা কি করে যায়, চলতে চলতে এভাবে ঘুরতে ঘুরতে গতি যেদিক পায় সেদিকেই চলে যায়, এবং এর মধ্যে যা পড়ে তার 12টা বাজিয়ে দেয়। টর্নেডো Thank you. রক্ষা পাওয়া খুব মুশকিল। এবার আমরা দেখব ঘূর্ণিঝড়, সরি কালবৈশাখী। এটা আসে
এখানে দেখেন এটা হিমালয়। ফলে প্রতি 100, এবারে প্রশ্নটা এসেছিল 45-এ, এই 746-এ, প্রতি 150 মিটার উচ্চতার কারণে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি কমে। তাহলে এইটার উপরে বরফ আছে। তাহলে আমরা যেটা দেখব, এই জায়গায় বাংলাদেশের ভূখণ্ডে অর্থাৎ 21 ডিগ্রি অক্ষাংশ বরাবর আপনার সূর্য কি করে, খাড়া ভাবে কি করে, কিরণ দেয়। কিরণ দেয়। ফলে এই ভূখণ্ডটা একেবারে কি হয়ে যায়, দগদগে তাপমাত্রা, উত্তাল হয়ে যায়। তাহলে এই জায়গায় ঠান্ডা বাতাস, বরফ, এই বরফের বাতাস অত্যন্ত ভারী। এই ঊর্ধ্বমুখী বাতাসের শূন্যস্থান পূরণের জন্য এই দিক দিয়ে প্রবাহিত হয়। এই জন্য এপ্রিল থেকে মে এই অঞ্চলে কি হয়, কাল বৈশাখী। এটা কোন মাসে হয়, বৈশাখ। এটা 60 থেকে 80 কিলোমিটার বেগ। এটা বেশি হয় পশ্চিমবঙ্গে, ডলারটা খায়, বাংলাদেশেও খায়। বাংলাদেশে সাধারণত দিনাজপুর, রংপুর, রাজশাহী, যশোর, খুলনা অঞ্চলে হয়ে থাকে। তাড়াতাড়ি স্ক্রিনশট করে নেন। এখন কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলেন, যে কোনো কোয়েশ্চেন এই সংক্রান্ত যেটা বুঝতে পারেন। ভদ্র ছাত্রছাত্রী, এই সংক্রান্ত যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন। স্যার কাল বৈশাখীতে স্যার আকাশ বেশি কালো দেখায় কেন? আকাশ বেশি কালো দেখায় কারণ আপনার আহ একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে
হিমালয়ে থাকে বরফ। এই বরফ থাকার কারণে হিমালয়ে যে বরফ থাকে, এই বরফ থাকার কারণে আপনার পানির যে কণা, এই সাধারণ বাতাসের থেকে এখানে পানির কণা অত্যন্ত বেশি থাকে। আর পানির কণা বেশি থাকার কারণে এই সূর্যের যে তাপ, এই সূর্যের তাপটা আপনার দেখা যায় না। এই কারণে পানির যে বর্ণহীন কালার, এই বর্ণহীন কালারের জন্য আপনার এইরকম দেখায়, অন্ধকার। এই জলীয় বাষ্পের কারণে। স্যার আপনি মেঘ ও বৃষ্টিতে পড়িয়েছিলেন, সাইরাস নিচু মেঘ, ওগুলো হ্যাঁ, জলীয় বাষ্প কালো বেশি থাকে মেঘ, তাই রং কালচে হয়। কালো মেঘ বলেছিলাম না? জি স্যার, এটা কি এপ্রিল থেকে মে মাসে 21 ডিগ্রি অক্ষাংশে খারাপভাবে কিরণ দেয়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খারাপভাবে কিরণ দেয়। এখান পর্যন্ত আর কোনো প্রশ্ন আছে? হযরত ছাত্রছাত্রী? জি না স্যার। আচ্ছা, এইটা থেকে যে কত প্রশ্ন আসে, আর এবার সর্বোচ্চ ইম্পর্টেন্ট এই দুর্যোগ। কি কারণে আপনাদের মানে এই যে রেমেল গেল, এবং রেমেল আপনাদের অনেক ক্ষতি করেছে, এই কারণে এখান থেকে কি আসে, প্রশ্ন আসে। এবার শিরোনাম দেন বন্যা, খরা, নদী ভাঙন। তাহলে সিম্পল আমাদের যেটা মনে রাখতে হবে, এইটা দেখলাম যে বাংলাদেশের এই দিক দিয়ে আমরা দেখলাম যে প্রথম যে ডিভাস্টেশন, তুত ভাই তুই রং মিলে বরাক হলো। এই বরাক থেকে এই দিক দিয়ে কুশিয়ারা ঢুকলো, এই দিক দিয়ে সরপিল সুরমা ঢুকলো, ঢুকে কালনি হলো। কালনি কিছু দূরে গিয়ে যে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে চলে আসতে লাগে। এই দিক দিয়ে ঢুকলো ব্রহ্মপুত্র, এখান থেকে ভেঙে বেরিয়ে গেল যমুনা, যেখানে পদ্মার সাথে মিলিত হলো, এটা গঙ্গা। এখানে কুলিক, টাঙ্গন, নাগর, পাগলা, পুনর্ভবা, এগুলো মহানন্দায় পড়লো। মহানন্দা আবার পড়লো হচ্ছে এখানে। এখানে যে মেঘনার সাথে মিলিত হলো ধরলা, তিস্তা, করতোয়া, আত্রাই, যমুনাশ্বরী, বাঙালি, বড়াল, নারদ, ইছামতি, বংশী, ধলেশ্বরী, বুড়িগঙ্গা, শীতলক্ষা, মনু, বাউলাই, ধেনু, কংস, সোমেশ্বরী, তিতাস, গোমতী, হালদা, বোয়ালখালী, রাখিয়াং, কাঁচালং, কর্ণফুলী, নাভ, সাঙ্গু, মুহুরী, মাতামুহুরী। এই দিক দিয়ে আমরা প্রথম দেখলাম যে প্রথম যে জায়গাটা সবচেয়ে বড়
প্রবলেমের শিকার হয় সেটা হচ্ছে 1 দিলাম, ব্লক 1, ব্লক 2। এই ব্লক 1 আর ব্লক 2 ব্লক 1 বন্যা, হ্যাঁ ব্লক 1 কি বন্যা। এখানে হচ্ছে নেত্রকোনা, ব্লক 2 হচ্ছে তার লেখা বোঝা যায় না ভালো করে। কেন লাল কালি সেজন্য স্যার। ক্লিয়ার বোঝা যাচ্ছে। এবার ক্লিয়ার বোঝা যাচ্ছে? নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, সুনামগঞ্জ। তো প্রথম হচ্ছে এই ব্লকে বন্যা হয়, তারপর হচ্ছে ব্লক 2। বন্যা কুড়িগ্রাম, লালমনিরহাট, সিরাজগঞ্জ, গাইবান্ধা, পাবনা। এই জায়গাগুলো তীব্র কি হয় বন্যা হয়। তাহলে এ ব্লক আর বি ব্লক বাংলাদেশে কি হয় বন্যা হয়। এটা তুলে নেন, স্ক্রিনশট করে নেন, নিয়ে তারপর জানান আমাকে করে। হয়েছে স্যার। হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে এই যে এদিককার পানি আর এদিককার পানি দুইটা মিলে যায়, দেখছেন যে ডলাটা পড়ছে এই জায়গায়, দুই পানি মিলিত হচ্ছে এই জায়গায়। ফলে এই যেখানে পদ্মা আর যমুনা, গোয়ালন্দ আর পদ্মা আর মেঘনা, চাঁদপুর, এই জোনটাতেই হচ্ছে সবচেয়ে বড় কি আপনার আঘাত। এইটা হচ্ছে ব্লক 3। এই ব্লক 3-তে যেটা হচ্ছে নদী ভাঙ্গন। কোথায় কোথায়? ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর,
চাঁদপুর। এই চারটা জায়গায় সবচেয়ে বেশি কি হচ্ছে? নদী ভাঙন হচ্ছে। ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর আর চাঁদপুর। তাহলে এই যে দুইটা যে ব্লক 1 এবং ব্লক 2 যে বন্যা, এই ব্লক 1 এবং ব্লক 2 বন্যাটা সর্বশেষ যে আঘাত হানছে কোথায়? এখানে। তাহলে এই জায়গায় কি হচ্ছে? নদী ভাঙন হচ্ছে। তাহলে এইটা আপনি কি করে নেন? স্ক্রিনশট করে নেন। তাহলে আর স্ক্রিনশট করে নেন। এই জায়গাটা হচ্ছে খরা। তাহলে খরা সবচেয়ে বেশি হচ্ছে কোথায়? বরেন্দ্রপুর। তাহলে বাংলাদেশের খরা প্রবণ অঞ্চল, ওখানে দেখেন নদীর প্রায় নাই, নদীর অপতুল্যতা, তাপমাত্রা অনেক বেশি, এই জন্য খরা হয় বরেন্দ্র অঞ্চলে, বন্যা হয় ব্লক 1 ব্লক 2 তে, আর নদী ভাঙন হয় ব্লক 3 তে। তাহলে এগুলোই হচ্ছে সবচেয়ে বড় কি ডিজাস্টার বাংলাদেশের জন্য। এগুলো সবচেয়ে বড় ডিজাস্টার। স্যার একটা কোয়েশ্চেনে ছিল নদী ভাঙন কোথায় সবচেয়ে বেশি হয়? শরীয়তপুর, এটা কি ঠিক আছে স্যার? শরীয়তপুরের নড়িয়া, জেলা নালিয়া হিসেবে নদী। শরীয়তপুর আর স্থান হিসেবে কি নড়িয়া। হলো? জি স্যার। তাহলে একটা জিনিস আপনি সব সময় মনে রাখার চেষ্টা করবেন, সেটা হচ্ছে এই অনেক সময় আমরা অনেক কিছু কি করতে পারি না, বুঝতে পারি না। কিন্তু অ্যাকচুয়ালি কি, না বুঝার কোনো কি নাই, কারণ নাই। সহজভাবে আমরা সবকিছু মানে 20 বছরের যেটা বুঝি না সেটা 20 মিনিট আমরা বুঝতে পারবো। আপনি একটু করেন, করেন, বলেন যে কোনো প্রশ্নের সংক্রান্ত। স্যার, হ্যাঁ। বরেন্দ্র বরেন্দ্র অঞ্চল খরা প্রবণ, কিন্তু বরেন্দ্র অঞ্চলেও তো বন্যা হয়, তাই না? না, কখনো হয় না বরেন্দ্র অঞ্চলে। আমি আমার জীবদ্দশায় কোনোদিন দেখিনি। আমার বাড়ি তো রাজশাহী শহরে, এখানে উত্তরা 13 নম্বর সেক্টরে থাকি, আমার বাড়ি রাজশাহী। কিন্তু স্যার, নওগাঁ কি হচ্ছে বরেন্দ্র অঞ্চল না? না না না, নওগাঁর হচ্ছে পোরশা সাপাহার এই অংশটুকু, উম, আর বরেন্দ্র। নিয়ামতপুরের দক্ষিণ অংশ, অল্প কিছু অংশ বরেন্দ্র পড়ে। ও আচ্ছা, নওগাঁতে তো বন্যা হয় তাই বলতেছি। হুম হুম। বলেন আর কোনো কোয়েশ্চেন, যে কোনো কোয়েশ্চেন। স্যার বন্যা হওয়ার কারণটা যদি একটু বলতেন ওই জায়গাগুলোতে, হুম। বন্যা হওয়ার কারণটা যদি বন্যা যেটা হয়, হঠাৎ করে যদি পার্বত্য ঢল হয়, তাহলে এই পার্বত্য ঢল একসাথে যখন নেমে তখন পানি বাড়াইতে পারে না, ফলে এই অঞ্চল প্লাবিত হয়। এই অঞ্চল প্লাবিত হওয়ার পরে এই দুই অঞ্চলের বন্যার পানি ব্রহ্মপুত্র মানে যমুনা, পদ্মা এবং মেঘনা দিয়ে যে এই ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুরে আঘাত হানে, ফলে এখানে নদী ভাঙ্গন হয়।
স্যার সবচেয়ে বেশি বন্যা কোন অঞ্চলে হয়? সবচেয়ে বেশি বন্যা এই সিলেট অঞ্চলে এ ব্লকে বন্যা হয় ঠিক আছে, কিন্তু এটা একটু উঁচু তুলনামূলকভাবে, এই জন্য এখানে পানি বেশিক্ষণ থাকে না। কিন্তু এই যে কুড়িগ্রাম, লালমনিরহাট, সিরাজগঞ্জ, গাইবান্ধা, পাবনা এই ব্লকটাতে বেশি কি থাকে, পানি থাকে। স্যার তার মানে ব্লক ওয়ানে বন্যা হয় কিন্তু এখানে কম সময় ধরে পানি থাকে, আর কম ব্লক সময় টু ধরে তে পানি থাকে বেশি দিন ধরে পানি থাকে, কারণ তাই এটা না স্যার? কারণ এটা টিলা অঞ্চল, ঠিক আছে। টিলা জি। অঞ্চল হওয়ার জন্য এখানে পানিটা নেমে যায়, কিন্তু ওদিকে এটা টিলা অঞ্চল না, এই জন্য পানি বেশি থাকে। আর দুই নদীর পানি এদিক দিয়ে সেই জায়গায় আঘাত আনে, ফলে এই আর জায়গাটি ব্লক থ্রি তে সব একবারে ধাক্কা খায়, সব ভেঙে চুরে শেষ করে দেয়। শেষ করে দেয়। এখন আর কোন বুঝছি স্যার। প্রশ্ন আছে কি হযরত ছাত্রছাত্রী? না স্যার। যা হোক, তাহলে আমরা এবার দুর্যোগ ব্যবস্থাপনাতে যাব অল্প কিছু সময়ের মধ্যে। এখন প্রথম থেকে আমরা একটু রিক্যাপচুলেট করি। আমরা অনেক কিছু পড়েছি। আমরা দেখলাম যে একে কি হয়, নিরক্ষীয় অঞ্চলটাকে হোল ড্রাম বলে। দুদিককার বাতাস এসে কি লাগে, ধাক্কা লাগে, ধাক্কা লেগে একেবারে কি ঘুরতে থাকে। ফলে এই নিরক্ষীয় অঞ্চলে 80 থেকে 100 কিলোমিটার বেগে কি হয়, 80 থেকে 100 কিলোমিটার বেগে কি হয়, সাইক্লোন। এখন যত দূরত্ব অতিক্রম করে তত এর কি গতি বাড়তে থাকে, ফলে তুফান হয় বাবেল মানদেবে। এরপরে 120 থেকে 150 কিলোমিটার ভারত মহাসাগরে হয় টাইফুন। আরো পথ অতিক্রম করলে বাগুইন দক্ষিণ চীন সাগরে 150 থেকে 200 কিলোমিটার। আর হ্যারিকেন 200 থেকে 230 কিলোমিটার, এটা আমেরিকায়। তাহলে যত পথ অতিক্রম করবে ঝড়ের তত কি বাড়তে থাকবে, সার্কেল বাড়তে থাকবে, কয়েল বাড়তে থাকবে, ফলে গতি বাড়তে থাকবে। তাহলে সর্বনিম্ন গতি হয় নিরক্ষরেখায়, নিরক্ষরেখাতে ক্রমশ আসতে থাকে এবং আস্তে আস্তে গতি বাড়তে থাকে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাতাসের উপাদান। আমরা দেখলাম যে কোনো বস্তুর ওজন যদি বাতাসের সমপরিমাণ হয়, কোনো বস্তুর ওজন যদি বাতাসের সমপরিমাণ হয়, তাহলে সেটা বাতাসে কি ভাসতে থাকে। আর যদি বাতাসের থেকে কি হয়, হালকা হয়, তাহলে সেটা কি হয়, উপরের দিকে উঠতে থাকে। আর যদি এই কি বলে বাতাসের সমপরিমাণ হয়, তাহলে মিশে থাকে। তাহলে 25 ডিগ্রি হচ্ছে সাধারণ এভারেজ টেম্পারেচার। তাহলে 25 ডিগ্রির থেকে যদি তাপমাত্রা বেশি হয় তাহলে বাতাস ঊর্ধ্বমুখী হয়, আর 25 ডিগ্রি থেকে কম হলে বাতাস নিম্নমুখী হয়। তাহলে নিচের দিকে যদি নামে তাহলে দুদিককার বাতাস এসে হালকা কি হতে থাকে, দুদিককার বাতাস এসে হালকা কি নিচের দিকে নামতে থাকে। ফলে যেই জিনিসটা হয় সেটা নিম্নচাপ হয়। নিম্নচাপে সাধারণ বৃষ্টি হয়, আর উচ্চ চাপে কি হয়, সাইক্লোন হয়। গতবারও এই বৃষ্টি এখান থেকে একটা এসেছে। নিজেই তাহলে 25 ডিগ্রির উপরে যদি টেম্পারেচার হয় তাহলে বাতাস কি হয়, ঊর্ধ্বমুখী হয়। তাহলে এখানে সাইক্লোন হয়। গত বিসিএস একটা কোয়েশ্চেন আসলে ট্রপিক্যাল সাইক্লোনের জন্য ন্যূনতম কত ডিগ্রি তাপমাত্রা হওয়া দরকার, সেটা হচ্ছে 25 ডিগ্রি। আর নিচে হচ্ছে আপনার কত ডিগ্রি। নিম্নচাপ হলে সাধারণত বৃষ্টিপাত হয়, কিন্তু ঘূর্ণিঝড় হয় আপনার ট্রপিক্যাল সাইক্লোনে বাতাস ঊর্ধ্বমুখী হলে। এরপর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে টর্নেডো। টর্নেডো দেখলাম এখান থেকে এই পর্যন্ত এসে ধাক্কা লাগে তীব্র বেগে ঘুরতে থাকে,
পার্বত্য অঞ্চলে, ফলে এর গতিবেগ সর্বোচ্চ হয় 300 থেকে 500। এরপরে আমরা যেটা দেখলাম, এই 21 ডিগ্রি বরাবর। স্যার স্যার হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার টর্নেডোটা কি স্যার পাহাড়ের ছাড়া অন্য কোনো জায়গায় হয় না? আপনি তো বুঝতেই পারছেন যে বাতাসের কি লাগবে, গতি লাগবে বেশি বেশি। গতি লাগবে। হ্যাঁ, তাহলে গতবার একটা প্রশ্ন আসলো 46-এ, যে প্রতি 150 মিটার উচ্চতায় 1 ডিগ্রি সেলসিয়াস কি তাপমাত্রা। তাহলে এটা পাহাড় লাগবে, পর্বত লাগবে, নাহলে মালভূমি লাগবে, উঁচু ভূমি লাগবে জাস্ট। জি স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার? তাহলে জি হিমালয় স্যার। থেকে এই যখন 21 ডিগ্রি বরাবর সূর্য খাড়াভাবে কিরণ দেয় মার্চ এপ্রিলে, বাতাস ঊর্ধ্বমুখী হয়। এই শূন্য স্থান পূরণের জন্য হিমালয় থেকে শীতল এবং ঠান্ডা বাতাস এসে কি করে? বৃষ্টিপাতের কি মানে ঝড়ের সৃষ্টি করে। এটার গতি সাধারণত 60 থেকে 80 কিলোমিটার হয়। সর্বোচ্চ হয় পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গ বিহারের দিকে, তারপরে দিনাজপুর, রংপুর, রাজশাহী, যশোর, খুলনা এই অঞ্চলে হয়। এরপর আমরা যেটা দেখলাম যে যে বন্যা, খরা, নদী ভাঙ্গন। তাহলে এই অঞ্চলে এই অঞ্চলে আমরা দেখলাম যে নদী টদী নাই তেমন। তাহলে এই অঞ্চলে সবচেয়ে বেশি কি হয়? খরা হয়, বরেন্দ্র। আর ব্লক 1 ব্লক 2-তে বন্যা হয়। তাহলে এই ব্লক 1 এবং ব্লক 2 যে পানি, বন্যার পানি, এই বন্যার পানিটা একত্রে যায় আঘাত হানে কোথায়? ব্লক 3-তে। ব্লক 3-তে আঘাত হানার পর নদী ভাঙন হয়। তো ঠিক আছে, এখন আমরা দুর্যোগ ব্যবস্থাপনা অল্প, এই দুর্যোগের কারণেই যে ব্যবস্থাপনাটা হয় এটা দুর্যোগ ব্যবস্থাপনা অল্প। এই পর্যন্ত ক্লাস কেমন লাগলো একটু আপনারা ফিডব্যাক দিবেন। ক্লাস কেমন লাগলো একটু কমেন্ট করে কি জানাবেন, কমেন্ট করে জানাবেন। আর কোনো প্রশ্ন থাকলে তো স্যার আমি কি করব? মাশাআল্লাহ। কমেন্ট করে জানান যে আসলে কেমন লাগছে, এটা আমার রাইট। ধন্যবাদ রাসেল মাহমুদ, রবিউল হাসান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে আমি যে স্ট্যান্ডার্ডে পড়াই, সেই স্ট্যান্ডার্ডটা যদি কি স্টুডেন্ট নিতে না পারে, তাহলে আমি দেখা যাচ্ছে এসে পড়াবো আহ বাংলাদেশের রাজধানী কি, এই সেইগুলো জীবনে কোনোদিন প্রশ্ন আসবে না। এই জন্য আপনাদের ভালো লাগা, ভালোবাসার উপরেই আপনাদের আমি পড়াই। আমার এমন থাকে যে 8টা করে কোয়েশ্চেন কমন পড়ে 10টার মধ্যে। এই জন্য আমি সবসময় চাই যে ভূগোল থেকে প্রায় 8টা মতো পড়ে, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন থেকে আমার ক্লাস থেকে প্রায় 7টা মতো কমন পড়ে। এই জন্য আমি নৈতিকতা, মূল্যবোধ এইভাবে আরো সোজা করে পড়াই, যাতে স্টুডেন্ট ক্লাসে মুখস্থ হয়ে যায়, আবার ভুলে গেলেও যাতে অপশন দেখে কি করতে পারে, চিনতে পারে। স্যার আপদ মানে কি স্যার? হ্যাজার্ড, হ্যাজার্ড মানে যেটা আপনার সাময়িক বিঘ্ন সৃষ্টি করবে কিন্তু দীর্ঘস্থায়ী ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, যেমন কুয়াশা, এটা আপনার হ্যাজার্ড একটা। যেমন অতিবৃষ্টি হ্যাজার্ড, অনাবৃষ্টি হ্যাজার্ড। কিন্তু হঠাৎ করে যেটা সংঘটিত হয়ে দীর্ঘমেয়াদী ক্ষতির ব্যবস্থা করবে, সেটাই আপনার ডিজাস্টার, সেটাই ডিজাস্টার। ধন্যবাদ রিফাত।
এবার আমরা চলে যাব দুর্যোগ ব্যবস্থাপনা। প্রথম আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি, হ্যাজার্ড। তাহলে হ্যাজার্ড এটা সৃষ্টি করে হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন। এখন এইটার জন্য প্রথম যে কাজটা করা হয়, তিনটা কাজ। প্রথম হচ্ছে কনভেনশন। স্যার ইউএনও এর পরে কি লিখেন? ইউএনওর পরে ল, LAW 1971, ভিয়েনা কনভেনশন 1985, এটা ওজোন স্তরের জন্য। এরপরে আমরা 3 নাম্বার যেটা দেখলাম সেটা হচ্ছে জীব বৈচিত্র্য কনভেনশন 1992। এরপর আমরা যেটা দেখলাম বাসেল কনভেনশন 1988। এরপর আমরা যেটা দেখলাম নদী ধারা কনভেনশন। এটা হচ্ছে নদীর প্রবাহ, এটা হচ্ছে স্থলের দূষণ, এটা তো জীববৈচিত্র্য লেখা আছে, এটা হচ্ছে জলাভূমি। তাহলে পৃথিবী থেকে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এই সেই এগুলো হ্যাজার্ড দূর করার জন্য কি বলছে যে রামসার কনভেনশন দিয়ে কি করবে, জলাভূমি রক্ষা করবে, কারণ জলাভূমিটা হচ্ছে উভচর প্রাণীর আবাস। ভিয়েনা কনভেনশন দিয়ে ওজোন স্তরের ফাটল রোধ করবে, জীববৈচিত্র্য কনভেনশন দিয়ে জীববৈচিত্র্য রক্ষা করবে, এবং বাসেল কনভেনশন দিয়ে স্থলের কি দূষণ রোধ করবে, আর নদী ধারা দিয়ে নদীর প্রবাহ কি করবে, রোধ করবে। এর সাথে সাথে প্রোটোকল। প্রোটোকল মানে খসড়া চুক্তি। জাতিসংঘ 3টা প্রোটোকল স্বাক্ষর করলো। এই 3টা প্রোটোকল স্বাক্ষর করে জাতিসংঘ বলল যে এই প্রোটোকল গুলোর মাধ্যমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই হ্যাজার্ডের হাত থেকে, আপদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করব। মন্ট্রিল প্রোটোকল 1989, ওজোন স্তর। তাহলে এই আইনটাকে খসড়া চুক্তিতে রূপান্তর করা হলো প্রোটোকলে। এরপরে কিয়োটো প্রোটোকল 1997, এটা হচ্ছে কার্বন নিঃসরণ আর
কার্টাজেনা প্রোটোকল, এটা 2000 স্থলভাগ। যে এই তিনটা প্রোটোকলের মাধ্যমে, যেমন মন্ট্রিল প্রোটোকল থেকে কোয়েশ্চেন এসেছে যাবত 3 বার, কিয়োটো থেকে 3 বার, কার্টাগেনা থেকে 2 বার, রামসার কনভেনশন থেকে এ পর্যন্ত প্রশ্ন এসেছে 4 বার, ভিয়েনা থেকে 1 বার, জীববৈচিত্র্য থেকে 1 বার, নদী ধারা থেকে আসেনি, বাসিল থেকে 1 বার। সুতরাং নদী ধারা সবচেয়ে ইম্পর্টেন্ট। এর সাথে সাথে কি বললো, পরিবেশ সংস্থা হচ্ছে IUCN 1948। এইটা কি করবে, IUCN থেকে এসেছে 3 বার, 3 বার কোয়েশ্চেন এসেছে IUCN থেকে। বিলুপ্ত প্রাণী, স্থলভাগের বিলুপ্ত প্রাণী রক্ষার চেষ্টা করবে। 2 নাম্বার হচ্ছে IMO 1948, সমুদ্র দূষণ থেকে কি রোধ করবে। এরপরে হচ্ছে যেটা WMO 1951, জলবায়ু রোধ করবে। এরপরে WWF 1961, আর গ্রিন পিস, এটা ফান্ড তৈরি, সমুদ্র প্রাণী 1971। তাহলে ভালো করে বুঝতে হবে, এতটুকুর মধ্যে 27টা প্রশ্ন আছে বিগত সালে, 27টা। তাহলে আপদের জন্য যে কাজটা করবে সেটা হচ্ছে রামসার কনভেনশন জাতিসংঘ আইন। এই আইনটাকে যখন খসড়া চুক্তিতে রূপান্তর করলো তখন সেটা হচ্ছে প্রোটোকল হলো। আর এই প্রোটোকল বাস্তবায়নের জন্য যে 5টা কি করা হলো, সংস্থা করা হলো, এই সংস্থা হচ্ছে জাতিসংঘের কি, স্যার গ্রিন পিসের সালটা কত লিখছেন বুঝতেছি না। হ্যাঁ স্যার গ্রিন পিসের সালটা কত লিখছেন বুঝতেছি না। গ্রিন পিসের, জি স্যার। গ্রিন পিসের সালটা হচ্ছে 1971। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। এখান থেকে বললাম না 30টা প্রশ্ন এসেছে। স্যার এর জলবায়ু পড়াটা কি লিখেছিলেন, অর্থাৎ WWF এরটা, ওটা বাংলাটা কি লিখেছিলেন স্যার? ফান্ড গঠন। স্যার, হুম, স্যার গ্রিন পিসের উপরেরটা আছে WW, ওটা এটা কি? স্ক্রিনশট করেছেন? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এখন আমরা যাব ডিজাস্টারের জন্য যেটা করেছে এ পর্যন্ত হয়েছে। তাহলে বুঝছেন যে কত ইম্পর্টেন্ট কিছু, এইগুলো প্রায় 30-32 এই এতটুকু জায়গা থেকে যদি 20 থেকে 30টা কোয়েশ্চেন আসে তাহলে বুঝেন যে আপনারা কত আজাইরা আজগুবি পড়েন একটু ইয়ের জন্য। এখন প্রশ্ন, যে কোনো প্রশ্ন বলেন। তো লেখাটা পুরোটা শেষ করতে পারি নাই। লিখেন। আচ্ছা তাহলে আমি ইয়ে করে নিয়ে যাচ্ছি,
নিয়ে আসলাম আবার, নেন তাড়াতাড়ি। স্যার এটা কি ফান্ড? হ্যাঁ, ফান্ড ফান্ড, ও ওইটা WWF। WWF। স্যার আমার স্যার সমুদ্র ক্লাসের প্রাণীর বাইরে পরে ওটা কি? হুম, সমুদ্র প্রাণীর পরে কি লেখা? সমুদ্র প্রাণীর পরে হচ্ছে 1971। 1971 সালে প্রতিষ্ঠিত হয়েছে। স্যার আমার হ্যাঁ বলেন। ক্লাসের বাইরে স্যার একটা প্রশ্ন ছিল। জি জি জি। স্যার আমাদের তো সব ক্লাসই হচ্ছে মোটামুটি, হুম, কিন্তু কম্পিউটার আইসিটিটা হচ্ছে না, যে ওইটাই বলতেছি। তা আমি কি করবো এটা? হুম। স্যার কাইন্ডলি যদি আপনি পরিবেশ সংস্থার পূর্ণরূপগুলো একটু বলতেন তাহলে ভালো হতো। ওই বেটা, এটা তো আমার কাজ না বেটা, তোরা খালি আমাকে পাগলের মতো খাটিয়ে নিস। IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। IMO, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। WMO, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। WWF, ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার। আর গ্রিনপিস, গ্রিনপিস তো পুরাই আছে। হ্যালো, জি স্যার। তাড়াতাড়ি। এখন আমরা চলে যাব এইটার জন্য, যে ডিজাস্টার, দুর্যোগ, ডিজাস্টার বা দুর্যোগ। তাহলে এই দুর্যোগে আমরা যেটা দেখলাম যে সেটা হচ্ছে এই জাতিসংঘ UNO 2015-তে সেন্দাই প্ল্যানের কি 6টি কি দিল স্টেপ। প্রথম স্টেপে 1 নম্বরে বলল প্রিভেনশন বা প্রতিরোধ। প্রথমে গাছ লাগাইতে হবে, বাঁধ নির্মাণ করতে হবে, দুর্যোগ যাতে না হয় সে ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় স্টেপে এসে বলল প্রিপেয়ার্ডনেস, মানে প্রস্তুতি নিয়ে থাকতে হবে, যে দুর্যোগ আসলে যাতে আমরা কি করতে পারি, মোকাবেলা করতে পারি। তৃতীয় স্টেপে যে বলা হলো মিটিগেশন বা কি প্রশমন। এরপরে 4 নম্বরে যায় দুর্যোগ হয়ে গেলে রেসপন্স বা সাড়া দিতে হবে। সাড়া দেওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে
রিকভার বা উদ্ধার করতে হবে। রিকভারের পরে যেটা, সেটা 6 নাম্বার, ডেভেলপমেন্ট বা উন্নয়ন করতে হবে। এইভাবেই দুর্যোগটা মোকাবেলা করতে হবে। ডিজাস্টার সাইকেল। তো এটার আওতায় বাংলাদেশ কি করলো? ডেল্টা প্ল্যান। একুশশো গ্রহণ করলো। এখানে কি 6টি থিমেটিক এরিয়া। এবার এটা আসলো 17% ভূমি উদ্ধার তাড়াতাড়ি। তাহলে বৈশ্বিক হলো কি, জাতিসংঘ সেন্দাই প্ল্যান বিশ্বের জন্য, আর জাতিসংঘের এটার থেকে বাংলাদেশ কি নিল? ডেল্টা প্ল্যান 21,000 হলো। তাড়াতাড়ি এটা স্ক্রিনশট করে নিতে হবে। স্যার 6টি কি লিখেছেন একটু বলবেন? 6টি? থিমেটিক এরিয়া, থিমেটিক এরিয়া। স্যার ডিজাস্টার সাইকেলে স্যার 3 নাম্বারটা আমি বুঝতে পারতেছি না স্যার। আচ্ছা, তিন হ্যাঁ, তিন 3 নাম্বারটা নাম্বারটা হচ্ছে মিটিগেশন বা প্রশমন। হ্যাঁ, দেখ স্যার, দুর্যোগটা এটার মানে হয়ে কি গেল। স্যার? আমার কথা শোনেন, দুর্যোগটা হয়ে গেল, দুর্যোগটা হচ্ছে এখন, ধরেন গাছ থেকে, এই ছাদ থেকে আপনি টব সরিয়ে ফেললেন, তার আগেই ভাঙ্গা ডাল কেটে ফেললেন, তার আগেই মানুষকে সেখান থেকে সরিয়ে নিলেন, তার আগেই ধরেন যে দুর্যোগ কেন্দ্রে আশ্রয় নেওয়ালেন, তার আগেই ধরেন যে এই আল কেটে দিলেন যাতে পানি বেরিয়ে যেতে পারে, তার আগেই ফসল কেটে নিলেন। অর্থাৎ দুধ পশু, তারপরে তার আগে গরু ছাগল হাঁস মুরগিকে বাড়ির ভিতরে ঢুকিয়ে বাইরে থেকে তালা মেরে দিলেন গেটে। অর্থাৎ তার আগেই দরজা কপাট জানালা এগুলো সব ভালো করে লাগিয়ে দিলেন তার আগেই। অর্থাৎ দুর্যোগটা যাতে কি না করতে পারে, ব্যাপক ক্ষতি করতে না পারে। ঠিক আছে, এটাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। অতি দ্রুত যাতে আপনাদের সাথে স্যার দেখা হয়। স্যারটা বেশি ছিল স্যার, এখানে ভূমিকম্পটা স্যার অ্যাড করে নিজে স্যার। না, ডিজাস্টার তো এটা ডিজাস্টারের, আমরা ভূমিকম্পটা, আমরা তো বাংলাদেশ ভূমিকম্প বলয়ের মধ্যে পড়ি না, ভূমিকম্প বলয়ের মধ্যে পড়ি না। এই যে ইয়ে আছে না, এই 11 এবং 12 নম্বর লেকচার ডেইলি সায়েন্সের, এগুলো ন্যাচারাল ক্যাটাস্ট্রফি, এগুলো পড়াই ওই 12 এবং 11 লেকচারে এগুলো পড়াবে। ওকে ওকে স্যার। থ্যাংক ইউ। স্যার ডেল্টা প্ল্যানটা আবার একটু বুঝিয়ে দিবেন কাইন্ডলি। এই যে বাংলাদেশের হচ্ছে কি, এই ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য বাংলাদেশের যে প্রিপেয়ার্ডনেস, যেটা প্রস্তুতি, আর প্রিভেনশন আর মিটিগেশন, এই তিনটাকে এক করে ডেল্টা প্ল্যান করা হয়েছে। যে উপকূলীয় 17% ভূমিকে উদ্ধার করা হবে, যার ফলে এটা বন্যা, সাইক্লোন, টর্নেডো, টাইফুন, হ্যারিকেনের জলোচ্ছ্বাসে এটা পানি থেকে উপরে থাকবে, ফলে এইটা আর ডুববে না, এটা আর ক্ষতিগ্রস্ত হবে না। বুঝেছি স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।